প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা ছিলাম গানে, এবারে যাব ভালোবাসার রং পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট লেখক, গবেষক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মানিত মহাপরিচালক ডক্টর প্রফেসর আসাদুজ্জামান। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আসাদ ভাই? জি, ভালো আছি। ভালো আছেন? আপনি কেমন আছেন? আছি মোটামুটি, ইনশাল্লাহ। আমরা জানি যে আর এক মাস পরে আন্তর্জাতিক মাতৃভাষার যে মূল কেন্দ্র, সেটি হচ্ছে বাংলা একাডেমির চত্বরে যে বইমেলা, সেটি একটা আইকনিক একটা বিষয় আমাদের জাতীয় জীবনে। এবং আমরা জানি যে এই বইমেলাটিকে কেন্দ্র করে সারা দেশের কবি, লেখক, সাহিত্যিকরা একত্রিত হয়। কিন্তু বিভিন্ন সময় আমরা লক্ষ্য করি যে সেই বইমেলা মধ্যেও একটা রাজনীতির কালো থাবা সেখানে পড়ে এবং দলীয়করণের প্রভাব কিন্তু ওই বইমেলার উপরে থাকে। সেটা পরোক্ষ প্রত্যক্ষভাবে আমরা লক্ষ্য করি। এইবার জুলাই বিপ্লবের পরে সেই বইমেলার পরিবেশ কেমন হবে? আপনি যেটা বললেন সত্যিকার অর্থে, বিশেষ করে গত 15-16 বছর একচেটিয়া আধিপত্যবাদী যে শাসন, সেটা কায়েম হয়েছিল। এবং এই ধারা থেকে রক্ষা পাওয়ার জন্যেই কিন্তু এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। আমি প্রথমেই এই জুলাই বিপ্লবে যারা আত্মহত্যা দিয়েছেন, 2000-এর বেশি প্রাণ গেছে জোরে, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। একই সাথে তাদের সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং প্রায় 50,000 জনতা, ছাত্রসহ আহত হয়েছেন। তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কেউ কেউ তারা সুস্থ আমাদের মাঝে ফিরে আসবেন, এটা আমরা প্রত্যাশা করি। এই যে রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ, সেই বাংলাদেশের ভাবনা নিয়ে যদি বলি, তাহলে আমাদের সংস্কৃতির, বাঙালি সংস্কৃতির উৎকর্ষের একটা জায়গা হচ্ছে বাংলা একাডেমি। এবং বইমেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়। সেই বইমেলায় আমরা একটি আমাদের সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে চাই। সেখানে থাকবে না কোনো ধরনের বৈষম্য, সেখানে থাকবে না কোনো আধিপত্যবাদী চিন্তা চেতনা। আমি মনে করি এবারে বইমেলায় পূর্বের যত এই অকাজের বিষয় ছিল, সেটা দূর হবে। বৈষম্য ছিল এবং কিছুটা বই বিরোধী ব্যাপারও কিন্তু ছিল। না, অবশ্যই। কারণ কিছু মানুষকে খুশি করবার জন্যে, একজন দুজনকে খুশি করার জন্যে শতকরা 98% মানুষকে জিম্মি করে রাখে এক ধরনের। এবং বইমেলাগুলোতে দেখেছি যে যারা প্রকাশক, তারা বাধ্য হয়ে কিন্তু কিছু অযাচিত বলবো আমি বই বের করেছেন। সেখান থেকে এবার বের হয়ে আসবে বাংলাদেশ। তরুণ লেখকদের নিয়ে আপনি কি ভাবছেন? তরুণ লেখকটা তো আসলে একটা সমাজের আলো ছড়ায় লেখকটা। তো তরুণ লেখক যদি তারা সত্যকে ধারণ করে, তাহলে এই যে আমাদের সমাজের যে হানাহানি, কাটাকাটি যা বা বৈষম্য যে তৈরি হয়, সেখান থেকে আমরা বের হতে পারবো। তরুণ লেখকদের অবশ্যই বড় দায়িত্ব আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুন্দর করে একটা কথা বলছেন যে তরুণ লেখকদের উদ্দেশ্যে, তোমরা তখনই লিখবে যখন মনে করবে যে তোমার দ্বারা সমাজের কোনো উপকার হবে। এই যে তোমার জন্য যে উপকার হবে, এইটাই কিন্তু তরুণরা ধারণ করে। এবং বর্তমান যে তরুণ সমাজ, আমরা 5ই আগস্টের পরে যে তরুণ সমাজ পাচ্ছি, সেই সমাজ কিন্তু নিশ্চিত পথে যে তারা সত্যকে ধারণ করে এবং আগামী ভবিষ্যৎ হবে আসলে তাদেরই। এবং যেখানে কোনো অন্যায় থাকবে না, কোনো অত্যাচার থাকবে না, বৈষম্য থাকবে না। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাধ্যমে বাংলা ভাষাকে যে আন্তর্জাতিক রূপ দিতে হবে এবং বহির্বিশ্বের মানুষের কাছে বাংলা ভাষাকে পৌঁছে দিতে হবে, এ নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কী কার্যক্রম আছে? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধান কাজই হচ্ছে পৃথিবীর যত ভাষা আছে সেই ভাষাকে সংরক্ষণ করা, প্রচার করা এবং সুন্দরভাবে চর্চা করা। যদি কোনো বিপন্ন ভাষা হয়, সেই ভাষাকে বিপন্নতার হাত থেকে রক্ষা করা, সেই লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে। একই সাথে আমাদের বাংলা ভাষা এবং সাহিত্যকে বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার জন্য ভালো ভালো যে সাহিত্য আছে, সেই সাহিত্য অনুবাদ করবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। একই সাথে বিশ্বের অন্যান্য যে চিরায়ত সাহিত্য আছে, সেই সাহিত্যগুলো বাংলায় অনুবাদ করবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সবসময়ই ভাষা এবং সংস্কৃতির গুরুত্ব দেয় এবং সে লক্ষ্যে আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছি। এবং বাংলাদেশে আপনি জানেন যে 41টি বা 42টি ভাষা আছে, তার মধ্যে 14টি ভাষাই কিন্তু বিপন্নের পথে। আমরা সে ভাষাগুলো সাংস্কৃতিক সমীক্ষা নামে একটা বই বের করবো এবং সেখানে বাংলাদেশের নিয়ে ভাষা বৈজ্ঞানিক সমীক্ষা চর্চা হবে। আপনি আপনার মাতৃভাষাকে ভালোবাসেন, আপনি আপনার দেশকে ভালোবাসেন, আপনার কাছে ভালোবাসার রং কি? যত রং আছে পৃথিবীতে, সব রং একত্র করলে যে রং হবে, সেটাই হচ্ছে মাতৃভাষার রং। অসাধারণ, অনেক ধন্যবাদ।
ডক্টর আসাদুজ্জামান, আপনি চমৎকার করে আজকে আপনার স্বপ্নের কথা, ভালোবাসার কথা এবং কার্যক্রমের কথা বললেন। আমরা চাই যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সারা বিশ্বে একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পাক এবং আমরা গর্ববোধ করতে পারি যেন। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ এবং দর্শক শ্রোতা যারা শুনলেন দেখলেন তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা। শুধু দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে, এবারে যাব সাম্প্রতিক ভাবনা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট লেখক, কবি, অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ওয়াহিদা বানু। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা জানি যে সাম্প্রতিককালে নতুন নতুন সমস্যা এসে আমাদের রাষ্ট্রীয় এবং সমাজ জীবনকে বেশ বিপর্যস্ত করছে। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা আবার লক্ষ্য করছি রোহিঙ্গা অনুপ্রবেশ। এবং আপনি লক্ষ্য করেছেন যে অনেক রোহিঙ্গা শরণার্থী যারা অনুপ্রবেশের জন্য অপেক্ষা করছে, চেষ্টা করছে ভেতরে ঢোকার, কিন্তু আমাদের বর্ডার গার্ডরা যারা আছে তারা সেটা চেষ্টা করছে তাদেরকে আবার ফিরিয়ে দেওয়ার। তো এই যে এত শরণার্থী এসে আমাদের দেশে আছে, তাদের প্রত্যাবর্তনের কোনো ব্যবস্থা নেই এবং নতুন করে যদি আবার ঢোকে, তো এই সমস্যা কী করে সমাধান হবে? প্রথমে এটা খুব বাংলাদেশের জন্য একটা উদ্বিগ্নের বিষয়। তার কারণ হলো ইনফ্লাক্সটা তো শুরু হলো 2017 সাল থেকে। 18 সাল থেকে এটা একদম বুম করে একদম বাংলাদেশে ঢুকে পড়লো। যদিও বলি আমরা 12 লাখের মতো আছে, আমি মনে করি মোর দ্যান দ্যাট। আর প্রতিদিনই আমরা যেটা দেখতে পাই নেই, সেটা হলো প্রতিদিনই কোনো না কোনোভাবে নাফ নদী দিয়ে বা ওই যে বর্ডার আছে যে 40-50 জন কোনো না কোনোভাবে চলে আসতো। এখন যেটা হলো যে ও পারের যে সমস্যাটা আছে মিয়ানমারের বর্ডার গার্ডদের, ও পাশের একটা প্রেশার আছে এবং আমাদের এখানে একটা দালাল শ্রেণী আছে যারা আসলে এই নেগোসিয়েশনটা করে তারা কিন্তু আমাদের বর্ডার গার্ডদেরকে চোখে ফাঁকি দিয়ে অথবা তাদেরকে বায়ন করে তারা কিন্তু এই গ্রুপটাকে ভেতরে ঢুকে। গতকালকের বোধহয় ইনফরমেশনটা ছিল 1 লাখের উপরে তারা ভেরি ক্লোজ টু দ্য বর্ডার বেল্ট এবং তারা হয়তো ভিতরে ঢুকে আসবে। এখানে আমার 2-3টা ইস্যু। একটা হলো যে আমাদের মানে বিগত সরকার যে অ্যাম্বিশনটা নিয়ে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডেও তাদেরকে জায়গাটা দিল, আসলে এর ভিতরে কোনো লজিক ওনারা খোঁজেন নাই। ওনারা মনে করেছেন যে আমরা একটা মানবতার খাতিরে আমরা একটা জায়গা দিলাম, কিন্তু আশাটা বোধহয় ছিল এরকম যে আমরা বললে আমেরিকা, রাশিয়া বা চীন অথবা ইন্ডিয়া সবাই আমাদেরকে হেল্প করবে, আমরা ওদেরকে আবার আগের জায়গায় ফেরত নিয়ে যাব। সো এখানে আমি 2টা ইনফরমেশন দেবো যেটা হয়তো অনেকে পছন্দ করবেন না, বাট এটা আমার ব্যক্তিগত ভিউ। একটা হলো এই রোহিঙ্গা যারা এখানে আছে শরণার্থী সবাই মুসলিম, হ্যাঁ। তো এই মুসলিমদেরকে আবার প্রত্যাবর্তনের জন্য কোনো অমুসলিম দেশ আমাদেরকে কোনোদিনই সহযোগিতা করবে না। যারা সহযোগিতা করছে তারা সহযোগিতা করছে এই মর্মে তোমরা খাও থাকো ভালো এখানে থেকে যাও, বাট ইন ট্রু সেন্স তাদেরকে যে ওই দেশে ফেরত নিতে হবে আপনি আজ পর্যন্ত একটা কিন্তু ইনিশিয়েটিভ সাকসেসফুলি দেখেন নাই। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হলো যে আদৌ কোনো দেশ কখনো এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি না, বরং যারা নেপাল হয়ে যাচ্ছে, ইন্ডিয়া হয়ে যাচ্ছে অথবা অন্য দেশে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাচ্ছে তারা ঘুরে ফিরে আবার বাংলাদেশে আসছে, বা অন্য দেশগুলো আসলে দেয়ার পুটস ইন করছে যে তোমরা বাংলাদেশেই যাও। এটা গেল 2-3 নম্বর। পরেরটা আমি যেটা বলবো, আমার একটা ভীতি, এটা আমি অনেক জায়গায় বলছি এ কারণেই যে আমরা হয়তো যখন বেঁচে থাকবো না তখন আপনারা দেখবেন যে এটা সত্য হলো কি না। আমার যে ভয়টা, এক সময় আসবে দ্য ওয়ে দে আর লিভিং দেয়ার, মাটির নিচে মাটির উপরে সর্বত্র তারা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং যে পরিমাণ জিনিসপত্র তাদের কাছে আছে সেটা দিয়ে চিটাগং কক্সবাজারকে আলাদা করে নেওয়ার একটা পায়তারা তারা ইন ফিউচারে স্বায়ত্তশাসন চাইতে পারে। সো বাংলাদেশ সরকার এটা ফোর্সে করে কি না, এই দূরদর্শিতা তাদের আছে কিনা আমার জানা নাই, যেহেতু আমরা ওখানে কাজ করেছি। ওদের ইনসাইড অ্যান্ড আউটসাইড আমরা জানি এবং দ্যার ইজ নো কোহিশন বিটুইন দ্য ক্যাম্পস অ্যান্ড দ্য হোস্ট কমিউনিটি। আমরা পিস বিল্ডিংয়ের নামে, হারমোনাইজ করার জন্য হোস্ট কমিউনিটির নামে আমরা অনেক প্রজেক্ট হাতে নিচ্ছি, অনেক প্রকল্প হাতে নিচ্ছি, মেগা প্রজেক্ট হাতে নিচ্ছি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কি দেখবেন, আপনি যখন চিটাগং থেকে কক্সবাজারে যাবেন রাস্তার 2 পাশে রোহিঙ্গার মানুষরা, ছেলেমেয়েরা বসে বসে সমস্ত জিনিস বিক্রি করছে।
তো হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য মগ, আপনি যাকে দিলেন যার খুব দরকার, সে আবার ওটা রাস্তায় বিক্রি করছে। ইউ সি সব কিন্তু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ওখানে ইয়েটাও দেওয়া আছে, লোগোটাও দেওয়া আছে। সো আমরা এটা দেখতে পাই, আমরা এটা বুঝতে পারি, আমরা এটা জানতে পারি, কিন্তু সব জেনে বুঝেও আমরা মনে হচ্ছে যে আমি কাক যেমন আবর্জনা খায়, কারো দিকে তাকায় না, মনে করে আমাকে কেউ দেখছে না, এটা কাকের ভাবনা আমরা ভেবে বলি। তো একই রকমভাবে আমরা ভাবছি যে somehow or the other we will manage it, but we don't know how long it will take, who will support us, who are the true sons কান্ট্রি যারা আমাদেরকে হেল্প করবে। এটা গেল মেইন একটা কথা। আর একটা কথা আমি বলবো যেটা বাংলাদেশের জন্য হুমকি, সেটা হলো আমাদের মেইনল্যান্ডে নারী, শিশু অথবা সুবিধা বঞ্চিত মানুষ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যে মনে করেন যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার ছিল, ইটস রিডিউসিং এ লট। সবাই চলে যাচ্ছে রোহিঙ্গার ওখানে, ওভার 75 ডোনার্স সেখানে টাকা দিচ্ছে। তো সব যদি ওখানে টাকা দেয়, আমার মেইনল্যান্ডের ছেলে মেয়ে শিশুরা যারা হেলথ সাপোর্ট পাচ্ছে না, এডুকেশন সাপোর্ট পাচ্ছে না, পুষ্টি পাচ্ছে না, যাদেরকে আমরা রিচ করতে পারছি না, তো তাদের নিয়ে আমরা চিন্তা করছি না কেউ। তো এই জায়গাটায় আমি একটা বড় গ্যাপস দেখতে পাচ্ছি, যেটা নিয়ে সরকারের কাজ করা দরকার, জরুরি, এবং এখানে অনেক বড় একটা অ্যাটেনশন নিয়ে অনেক বড় একটা পরিকল্পনা না নিলে ইন ফিউচারে উইল বি ইন এ ডিপ শেড। সাধারণ আপনি বলেন আপনার স্বপ্নের কথা এক লাইনে যদি বলেন। আমি এখন যেটা মনে করছি যে আমার স্বপ্ন এই সরকার এই সময়ের ভিতরে বাস্তবায়ন করতে পারবে কিনা আমি জানি না, হ্যাভ গট ডাউটস, বাট আমি মনে করি একটা জাস্টিস এস্টাবলিশড হোক, এরকম একটা সমাজ ব্যবস্থা তারা নিশ্চিত করুক। অসাধারণ আপনি বলেছেন ডক্টর ওয়াহিদা বানু, আপনাকে অনেক ধন্যবাদ। এই সমাজ ভাবনা, রাষ্ট্র ভাবনা সকলকে করতে হবে, সচেতনভাবে করতে হবে, দাবি উত্থাপন করতে হবে, অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হবে, তা নাহলে কখনোই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলার দর্শকদের ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। আমরা আছে আবৃত্তি পর্বে, আমাদের সঙ্গে আছেন সুমনা সুমি। সুমনা সুমি, কোন কবিতাটি শুনবো? আহসান হাবিবের বিখ্যাত কবিতা আমি কোনো আগন্তুক নই। শুনি আমরা। আসমানের তারা সাক্ষী, সাক্ষী জমিনের ফুল, নিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী জাহর জামরুল, সাক্ষী পুবের পুকুর তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি। মাছরাঙা আমাকে চেনে, আমি কোনো অভ্যাগত নই। খোদার কসম, আমি ভিনদেশী পথিক নই। আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে। আমি শাব্দিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। আমি কোনো আগন্তুক নই। এই খররৌদ্র জলজ বাতাস, মেঘে ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। তারা জানে আমি কোনো আগন্তুক নই। কার্তিকের ধারের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া, অকালে বার্ধক্যে নত কদমালি তার ক্লান্ত চোখের আধার আমি চিনি। আমি তার চিরচেনা স্বজন একজন। আমি জমিলার মান, শূন্য খাখা রান্নাঘর, শুকনো থালা সব চিনি। সে আমাকে চেনে। হাতে রাখো বৈঠায় লাগুলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা। আমি উধাও নদীর মুগ্ধ এক অবধ বালক। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব জানা অজানা পর্বে। সবার জন্য অনুষ্ঠানের জানা অজানা পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একজন বিশ্লেষক
জনাব নাজমুল হাসান, কথা বলছি তার সঙ্গে। নাজমুল ভাই, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে ছাত্র জনতার একটা অংশ রাস্তায় নেমে যানজট নিরসনের চেষ্টা করেছে। তখন ট্রাফিকরা অনেকটা অনুপস্থিত ছিল। তো আমরা দেখেছি সে সময় ভালো, কিন্তু যানজট আমরা দেখছিলাম না, যানজট কিন্তু অতটা ছিল না। কিন্তু ক্রমক্রমে আবার যানজট আগের রূপ নিয়েছে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তাহলে আপনার কি মনে হয় যে শুধুমাত্র যানজট হচ্ছে এই কারণে যে আমরা ঠিকমতো ট্রাফিকটা কন্ট্রোল করতে পারছি না? যানজট আসলে একটি ভয়ঙ্কর সমস্যা। এটি মেট্রোপলিটনবাসীর তথা রাজধানীবাসীর একটি মহা অভিশাপ বলে আমি মনে করি। এই যানজটের কারণে আমাদের অর্থনীতি প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে বিগত 16ই সেপ্টেম্বর আমাদের যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই যানজট নিরসনে এবং যানজট নিরসনের কার্যকর কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সেই ব্যাপারে ঢাকার মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের 2জন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বুয়েটের 2জন ট্রাফিক বিশেষজ্ঞ তাদেরকে নির্দেশনা দিয়েছেন এই উপায়গুলো বের করার জন্য। তারা কাজ করছেন। তো এই যানজট যে ভয়াবহ সমস্যা, এটার রোধ করার জন্য আমি মনে করি কিছু পদক্ষেপ গ্রহণ করা খুব জরুরি। তার মধ্যে প্রথমত হলো যে আমাদের যে ট্রাফিক যে ব্যবস্থাকে সংস্কার করতে হবে। 2 নম্বর হচ্ছে হলো যে আমাদের যে সচেতনতা বৃদ্ধি করতে হবে চালকদের মধ্যে। আর আমাদের যে রাজধানীর যে সড়কগুলো আছে সেগুলো পর্যাপ্ত নয়, প্রশস্ত নয়। এই অপ্রশস্ত সড়কগুলোকে প্রশস্ত করতে হবে এবং প্রয়োজন মাফিক উড়াল সেতু এবং ইউলুপ এবং বাইপাস সড়কগুলো পুনর্নির্মাণ করতে হবে। এবং সবচেয়ে বড় কাজ যেটা হতে পারে যে আমাদের গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। কারণ জাইকার এক সমীক্ষায় দেখা গিয়েছে যে ঢাকা শহরে 60% লোক গণপরিবহন ব্যবহার করে এবং এই গণপরিবহনগুলো সঠিক সময়ে সঠিক নির্দিষ্ট টাইমে যাতে চলাচল করে সেটাকে কঠোর মনিটরিং করতে হবে। এবং আমাদের যে যাত্রী সাধারণ যারা আছেন, যারা গণপরিবহন ব্যবহার করেন, তারা যাতে আরও উৎসাহিত বোধ করে গণপরিবহন ব্যবহার করার জন্য তাদের যে বাহনগুলো আছে, যে গণপরিবহনগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে এবং যে লক্ষ্মর ঝক্কর এগুলো বাদ দিয়ে ভালো বাস বা মিনি বাস, আধুনিক একটা মেগা সিটি ঢাকা, সেখানে যদি এই ধরনের লক্কর ঝক্কর এই ধরনের বেআইনি বাস চলে এবং ট্রাফিক লাইসেন্স যেগুলো কোনো ফিটনেস নেই, ড্রাইভারদের লাইসেন্স নেই, ট্রাফিক সেটা দেখে না, মানে এইগুলো দেখা খুব জরুরি। আমি তো মনে করি যে এটার জন্য সরকারকে আরো বেশি নজর দিতে হবে এবং সংস্কার করতে হবে। জায়গা চমৎকার বলেছেন, অনেক শ্রম ঘন্টা নষ্ট হয় একজন ব্যবসায়ীর, একজন চাকরিজীবীর, এই জায়গা তো কোনো রিমেডি নেই। এটা আসলে আমাদের ব্যবসায়ীদের জন্য একটা বড় বাধা। আপনি নিশ্চয়ই জানবেন যে ঢাকা শহরে শুধুমাত্র এই যানজটের কারণে প্রতি মাসে 227 কোটি টাকা অপচয় হয়। তো একজন ব্যবসায়ী হিসেবে এটা কাম্য হতে পারে না। এবং এই যানজটের কারণে আমাদের উৎপাদনশীলতা গতি কমে যাচ্ছে, আমাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের রপ্তানি বাণিজ্য কমে যাচ্ছে এবং সর্বোপরি আমাদের বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে। তো সে কারণে আমি মনে করি এবং আমার একটা প্রস্তাবনা ব্যবসায়ীদের কাছে, যাদের প্রতিদিনই এই যে কর্মঘণ্টা যে নষ্ট হচ্ছে এটা পুষিয়ে নেওয়ার জন্য আমি যেটা করি যে আমি রাতে আরও 2-3 ঘন্টা কাজ করি, হ্যাঁ, যাতে আমার ক্ষতিটা পুষিয়ে যায়। হ্যাঁ, সেটা করা হয়তো উচিত ব্যবসায়ীদের। এবং সবচেয়ে বড় আরেকটা বিষয় হতে পারে যে প্রত্যেকটা ব্যবসায়ী তাদের ব্যক্তিগত গাড়িকে মিনি অফিস বানাতে পারে, কারণ তাদের ল্যাপটপ এবং ফোন ইউজ করে প্রয়োজনীয় কাজগুলো গাড়িতে সেরে ফেলতে পারে। দুর্দান্ত। সব মিলিয়ে যে সড়ক দুর্ঘটনা দিনে দিনে বাড়ছে, আজকে পেপারে দেখলাম যে একটা ভয়ঙ্কর একটা সড়ক দুর্ঘটনা হয়েছে। তো প্রতিদিন এরকম হচ্ছে। সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য কি করা উচিত, এক কথায় যদি বলেন? একটি সড়ক দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কারণ না, এটা আমরা সবাই এইটা বিশ্বাস করি। সকল চালককে
কঠোরভাবে ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং ট্রাফিক কোনো দুর্ঘটনা ঘটলে ট্রাফিক আইনের আওতায় কঠোর শাস্তির ব্যবস্থা থাকতে হবে এবং জরিমানা করতে হবে। অসাধারণ আপনি আজকে বলেছেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি লক্ষ্য করেছি যে আপনি পর্যবেক্ষণ করেছেন এবং সেগুলো নিয়ে আপনি স্টাডি করেছেন। সেটা খুব জরুরি দরকার একজন বক্তার জন্য, যেটি আপনি সবসময় করেন। আমাদের এটিএন বাংলা সবার জন্য অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলা দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম জানা অজানা পর্বে, এবারে যাব নৃত্যে। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমরা একটি জ্ঞানকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে, একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবসময় সংগ্রাম করি। 52-এর ভাষা আন্দোলন থেকে আজকের গণ অভ্যুত্থান পর্যন্ত সেই হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা যেন বিজয়ী হতে পারি, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই প্রত্যাশায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।